হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে মেনলি ইন্ডিয়ান ফুটবল নিয়ে বেশ কিছু আপডেট উঠে আসছে। এছাড়াও নতুন নতুন সাইনিংয়েরও অনেক খবর উঠে আসে, সেসব নিয়ে আলোচনা করে নেবো। তবে তার আগে মোহনবাগানকে নিয়ে আলোচনা করা যাক। মোহনবাগান তাদের আগের ম্যাচটি আহালের কাছে খুব বাজেভাবে হেরেছে, সেটা আমরা সকলেই জানি, সেই জন্য আমাদের মনটাও খারাপ। অন্যদিকে তার জন্য আমাদের ইন্ডিয়ান যে এই টিমেরা এসিএল খেলে তাদের পয়েন্টও ড্রপ করেছে এবং তুর্কমেনিস্তান আমাদের থেকে এগিয়ে গেছে। তাই আমরা হয়তো পরবর্তী সিজনের স্লটটা তো থাকবে, তার পরবর্তী সিজনে হয়তো ডাইরেক্ট স্লটটা এসিএল 2 এর পাবো না। এখানে আমি একটা ছোট্ট কথা অ্যাড করতে চাই। রিসেন্টলি আমি অনেক দেখছি, বিশেষ করে ইস্ট বেঙ্গল ফ্যানেরা, তারা অনেকেই কমেন্ট করছে যে আমরা নাকি রেফারির দয়া এসিএল জিতেছি, রেফারির দয়া এত কাপ জিতেছি। সেখানে দেখছি অনেক মোহনবাগান ফ্যানেরাও কিছুটা হলেও সাপোর্ট করছে। আমি তাদের বলতে চাই, এই ক্লাবটা আমাদেরই ক্লাব, এমন কিছু বলবে না যাতে এই ক্লাবটার নাম ছোট হয়। হ্যাঁ, একটা ম্যাচে খারাপ পারফরমেন্স হতেই পারে। অ্যাকচুয়ালি আমি আর একটা জিনিসও বলতে চাই যার জন্য আমরা হেরেছি। প্রথম দিকে আমরা কিন্তু মেনলি ডিফেন্স করছিলাম, যার জন্য সাহাল, লিস্টন সবারই কিন্তু ডিফেন্স করছিল। কিন্তু সেকেন্ড হাফে যখন মেনলি ম্যাকলারেন, কামিংস এবং রবসান একসাথে খেলছিল, তখন কিন্তু তিনজনেই অ্যাটাকে চলে যায়। মোহনবাগান সেই টাইমটা কিন্তু প্রপারলি অ্যাটাকই করছিল। সেই কারণে আমাদের ডিফেন্সের মধ্যে অনেকটা ফাঁক করতে হবে, যেটা আমরা দেখেছি যখন আমরা প্রপারলি অ্যাটাক করি, তখন কাউন্টারে কোনো টিম আমাদেরকে কাউন্টার করতে গেলে তখন আমরা কাউন্টারে কিন্তু গোল খেয়েই থাকি। অ্যাকচুয়ালি আগের দিন মেন প্রবলেমটা হয়েছিল, গোলটা আমরা এমন টাইমে খেয়েছিলাম। এবার তারপর আহাল এমনভাবে খেলাটাকে ব্রেক করছিল যে মোহনবাগান সেখানে কোনোভাবেই আর গোল করতে পারতো না। তো আমি এখনও বলবো খেলায় হার জিত থাকে, কিন্তু টিমটা মোহনবাগান, আমাদের সাপোর্ট এই মোহনবাগানকে এগিয়ে নিয়ে যাবে। হতেই পারে যে প্রথমে খারাপভাবে শুরু হয়েছে, যেমন আপনাদের বলি উড়িষ্যা এফসিও তো এর আগের সিজন, তার আগের সিজন যে এএফসি কাপটা হয়েছিল, লাস্ট এএফসি কাপটা, সেই এএফসি কাপে খুব খারাপ শুরু করে প্রথম দুটোর মধ্যে দুটো ম্যাচে আই থিঙ্ক হারে। সেখানে মোহনবাগান 3টে ম্যাচের পর সবার ওপরে ছিল, কিন্তু শেষমেশ গিয়ে উড়িষ্যাই কোয়ালিফাই করে। তো এমন অনেক ঘটনাই হয়েছে যে কোনো টিম প্রথমে স্টার্ট ভালো না পেয়েও শেষব দিকে কোয়ালিফাই করেছে, কিন্তু এই ক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রেও সেটা হতে পারে। তো আমাদের মোহনবাগানের কাছে আশাটা রাখা অবশ্যই দরকার। তো এসব বাদ দিয়ে মোহনবাগান তাদের ম্যাচের পর যে প্র্যাকটিস কার্ডটা করেছিল, তাতে মেনলি ফিটনেসের ওপর নজর দিয়েছিল, যে দিয়ে দুদিন প্র্যাকটিস বন্ধ রয়েছে এবং আবার প্র্যাকটিস শুরু হবে শনিবার থেকে। এই দুদিন মলিনা প্র্যাকটিসের ছুটি দিয়েছে এবং শনিবার থেকেই সেফান এফসির সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচটার প্ল্যানিং শুরু হবে। কিন্তু এর মাঝে যে একটা সমস্যা উঠে আসে, যেটা আমি আগেও ভিডিওতে জানিয়েছিলাম যে হতে পারে এরকম কোনো সমস্যা, অস্ট্রেলিয়ান প্লেয়ারদের একটা নিয়ম আছে, অস্ট্রেলিয়ান সিটিজেনশিপরা, তারা ইরানে যেতে পারবে না। ইরানের যুদ্ধ পরিস্থিতির জন্য অস্ট্রেলিয়ান প্লেয়াররা যেতে পারবে না। এই কারণে মোহনবাগানে যে মেনলি অস্ট্রেলিয়ান প্লেয়ারগুলো আছে, ডিমি পেত্রাতোস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন এবং অবশ্যই টম আলডেট, এদের চারজনের ভিসা জাতীয় একটি প্রবলেম হচ্ছে। মোহনবাগান ম্যানেজমেন্ট যথাসম্ভব চেষ্টা করছে যাতে এই জাতীয় প্লেয়ারগুলোর ভিসাটাকে ক্লিয়ার করা যায়, কিন্তু আমার শক্ত মনে হচ্ছে মোহনবাগান হয়তো এই চারজনকে ছাড়াই খেলতে যেতে পারে। হ্যাঁ, সেফান এসে আমাদের অবশ্যই বলেছে যে প্রাইভেট জেট দেবে, হয়তো এই প্লেয়ারগুলোর জন্যই দেবে বলেছিল। এবার দেখুন, দেখার এটাই থাকবে যে এই প্লেয়ারগুলো কি আদৌ খেলতে যেতে পারবে না পারবে না। একে তো স্টেফান এত শক্ত সেম, তারপর আমরা তাদের ঘরে গিয়ে খেলবো। এবার মেন এই 4টে প্লেয়ার ছাড়া সত্যি কঠিন হতে পারে। তবে এখনও 30 তারিখ অবধি সময় আছে, দেখা যাক কী হয়। এবার লাস্ট দুটো ছোট্ট আপডেট দিয়ে অন্যান্য ইন্ডিয়ান ফুটবলের আপডেট যাবো। কালকে রবশন রবিনও তার 200 নম্বর ম্যাচ খেললো মোহনবাগান না, তার ক্লাব কেরিয়ারে, এবং অবশ্যই মোহনবাগানের হয়ে তার প্রথম ম্যাচ। এই কারণে রবশন যেহেতু আগের দিন অতটা ভালো খেলতে পারেনি, সে কারণে রবশন একটি পোস্ট করেছিল তার ইনস্টাগ্রামে, যেখানে তিনি অবশ্যই লিখেছেন, সেটি হচ্ছে my debut yesterday for the big club. It was not the result we wanted, sure, but it not show how start but it how it says। আমিও এটাই বলছিলাম যে আপনার শুরুটা কীভাবে হয় সেটা করে, আপনি কীভাবে শেষ করেন এটাই ম্যাটার করে। তো অবশ্যই মোহনবাগানের উপর ভরসা রাখতে হবে। এর সাথে সাথে আরেকটি রিসেন্টলি কিছুক্ষণ আগে ডিমি পেত্রাতোস একটি পোস্ট করেছেন, যেখানে আগের দিনের ম্যাচে দুটি ছবি দেখিয়েছেন, কিন্তু কোনো কমেন্ট করেনি। তো আমি মানছি ডিমিরও খারাপ লেগেছে, সেটা বুঝতে পারছি। আর পরের ম্যাচে যেন চাইবো যদি ডিমি যেতে পারে, তো অবশ্যই যেন ডিমিকে খেলানো হয়। তো আপনার কি মনে হয় মোহনবাগানের মধ্যে ডিমির কি কোনো সমস্যা হচ্ছে? ডিমির কি ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত? আমার মনে হয় না। অবশ্যই কমেন্টে জানাবেন। এবার শেষমেশ ইন্ডিয়ান ফুটবল নিয়ে যে যে আপডেট উঠে আসে সেসব নিয়ে আলোচনা করি। প্রথমেই কালকে, মানে আপনারা যখন আজকে ভিডিওটা দেখছেন, ইন্ডিয়ান ফুটবল নিয়ে আইএসএলের এআইএফএফের যে কনস্টিটিউশন বডিটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা 10:30টার সময় ভার্ডিক্ট আসতে চলেছে। সেটা এসে গেলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। সেটা আশা করবো যেন ভালোভাবেই আসে। এরপর চেন্নাইন এফসিকে নিয়ে বেশ কিছু আপডেট উঠে আসছে। চেন্নাইন এফসি অফিসিয়ালি সাইন করে নিল আপনার উড়িষ্যা এফসির ডিফেন্ডার কার্লোস ডেলগাডোকে। 35 বছর বয়সে এই ডিফেন্ডারকে অবশ্যই সাইন করে নিল। তবে একটা প্রবলেম আছে, এই ডিফেন্ডারটার ফর্ম তো তেমন অতটাও, খেলাও অতটা ভালো ছিল না। অন্যদিকে রিসেন্টলি চোট থেকেও অর্থাৎ চেন্নাইন এফসি দুটো প্লেয়ারকে সাইন করে নিয়েছে। একটি হচ্ছে কাল ম্যাকিউ, অপরটি হচ্ছে
কার্লোস টেলকর। দ্বিতীয়ত খবর উঠে আসছে চেন্নাই এফসি নাকি ইস্ট বেঙ্গলের সাউল ক্রেসপো এবং উড়িষ্যারই হুগো বুমোসকে সাইন করাতে চায়। তো চেন্নাই এফসি যা বোঝা যাচ্ছে ভালোভাবেই মাঠে নেমে পড়েছে। এখন দেখার থাকবে পরবর্তী ক্ষেত্রে কোন মিডফিল্ডারকে তারা সাইন করতে হবে। তবে এর থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে চেন্নাই হয়তো আর কর্নার সিলসের সাথে কনস্ট্রাকশন করছে না। তো মোহনবাগানের কাছে কিন্তু সুযোগ আছে কর্নার সিলসকে এখনও সাইন করানো। তো এখন দেখার এটাই থাকবে পরবর্তী ক্ষেত্রে কী হয়। এবং শেষমেশ আরেকটি আপডেট উঠে আসছে, সেটি হচ্ছে অবশ্যই মোহনবাগানের সামনে যে প্লেয়ারটির কয়েকদিন আগে লিঙ্ক আপ শুরু হয়েছিল সেটা অবশ্যই অ্যাড্রিয়ান লুনা। যা খবর আসছে পাঞ্জাব এফসি নাকি অ্যাড্রিয়ান লুনাকে সাইন করাতে চায়। যদিও সেটা এই ট্রান্সফার উইন্ডোতে না, অবশ্যই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। এই বিষয়ে যদি কোনো সলিড আপডেট আসে আমি অবশ্যই আপনাদের কমেন্টে জানাবো। এবং যদি সাউল ক্রেসপো জাতীয় প্লেয়ারদের কোনো খবর উঠে আসে সেটাও আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। এছাড়াও লাস্ট যে আপডেটটা উঠে আসে ইস্ট বেঙ্গল ফাইনালি ডিমিত্রি দিয়ামান্তঘোষের ব্যাকআপ সাইন করে নিল। যে প্লেয়ারটা অবশ্যই হিরোশি ইবুসুকি। প্লেয়ারটির হাইট হচ্ছে 6 ফুট 5 ইঞ্চি। প্লেয়ারটা মেনলি জাপানিজ প্লেয়ার। এছাড়াও এই লিগে মেনলি খেলার তার অভিজ্ঞতা আছে। প্লেয়ারটি যথেষ্ট ভালো প্রোফাইল। আমার মনে হয় কোথাও না কোথাও ডিমিত্রি দিয়ামান্তঘোষের একটি আপগ্রেডই হলো, হয়তো ফার্স্ট ইলেভেনে খেলার জন্যই তাকে নামানো হচ্ছে। তো এই সাইনিংটা আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানান। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।